লাইভে লাইভ অলরেডি অন হয়ে গেছে। ওকে, সো ভাই আমরা শুরু করি আস্তে আস্তে। আমরা একটা একটা করে শুরু করি। তো ভাই তো রেডি, রাইট? জি জি, সমস্যা নেই। সো আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাফসান বলছি, রয়্যাল প্যাসিফিক এডুকেশন থেকে। আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার অ্যান্ড চিফ কাউন্সিলর। সো আজকে আমি আমাদের এই ওয়েবিনারের হোস্ট, এবং আমাদের চিফ গেস্ট হিসেবে আছে অস্ট্রেলিয়া সিডনি থেকে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর আমাদের ফয়সাল মাহমুদ স্যার। সো উনি আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের ফুল অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদের ব্যাচেলর এবং মাস্টার্সে যে স্টুডেন্টরা পড়তে যায় তাদেরকে বিভিন্ন ইনফরমেশনগুলো দিয়ে শেয়ার করবেন। তো স্যার, আপনি একটু কাইন্ডলি যদি আপনার পরিচয়টা ডিটেলস একটু আমাদের স্টুডেন্টদেরকে একটু দিতেন, এবং তারপর আমরা ইনশাআল্লাহ আমাদের পরবর্তী কথাবার্তা শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। পরিচয় পর্বটা আমরা একটু ছোটই রাখি। ছোট্ট করে বলছি, আমি 2022 সালে অস্ট্রেলিয়ার সিডনিতে অন্য সব স্টুডেন্টদের মতোই একটা স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে পা রেখেছি। আমি আজকে আমাদের এই লাইভ সেশনটাতে আমার সেই জার্নি থেকে শুরু করে পরবর্তীতে এই রয়্যাল প্যাসিফিক এডুকেশনের আমার যে শুরু সবকিছু মিলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। সিডনিতে বর্তমানে আমি প্রায় 2.5 বছর হয়ে গেল। আমার এই 2.5 বছরের অভিজ্ঞতা থেকে এবং এখানকার জীবনযাপন, এখানকার স্টুডেন্টদের যে লাইফস্টাইলটা বা এখানকার আসার যে প্রসিজিওরটা, এই সব সমস্ত কিছু নিয়ে ইনশাল্লাহ আজকে আমরা এই লাইভ সেশনে আলোচনা করব। আর আমার যদি ব্যক্তিগত পরিচয় জানতে চান, আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমার অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং তার পরবর্তীতে আমি এখানে অস্ট্রেলিয়াতে আমার ওয়াইফের পড়াশোনার উদ্দেশ্যে অস্ট্রেলিয়াতে আসি। বর্তমানে আমার ওয়াইফ এখনো পড়াশোনা করছে, এবং ইন ফিউচার, খুবই নিয়ার ফিউচার, আমিও আমার সেকেন্ড ডিগ্রির জন্য অ্যাপ্লাই করে ফেলবো। সো আমার এই জার্নিটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই আমি নিজে করেছি, এবং আমি এই ইন্সপিরেশন থেকেই এই রয়্যাল প্যাসিফিক এডুকেশনের সাথে কাজ করা, যে আমি আমার এই জার্নি সম্পর্কে সমস্ত কিছু জানি, বা এই জার্নিটা কিরকম হতে পারে, কোথায় কোন ধরনের বাধা আসতে পারে, সবকিছু জানা আছে। সেই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই আস্তে আস্তে এই রয়্যাল প্যাসিফিক এডুকেশনের সাথে কাজ করা শুরু করা, এবং এখন আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে জয়েন করেছি। ইনশাল্লাহ লাইভের পরবর্তীতে অংশে আমরা আরো ডিটেলস আলোচনা করব। জি ওকে, ফার্স্ট ভাই, তাহলে আমরা ডিরেক্ট আমাদের টপিকে চলে যাই। আমরা বেসিক্যালি আজকে অস্ট্রেলিয়ার বিভিন্ন ইস্যু নিয়ে আপনাকে আমি প্রশ্ন করব, এবং আপনার অ্যান্সারগুলো আমাদের স্টুডেন্টদেরকে তার ডিসিশন নিতে হেল্প করবে। সো আমাকে যদি একটু বলতেন যে অস্ট্রেলিয়াতে বেসিক্যালি সবাই তো পড়তে যায়, কিন্তু সবাই আসলে আমাদের স্টুডেন্টরা যারা আমাদের কাছে আসে তারা একটা দ্বিধায় ভুগে যে আমরা অস্ট্রেলিয়াতে কোন জায়গায় গেলে আমরা জব ভালো পাবো, একটা ভালো ইউনিভার্সিটি পাবো, হ্যাঁ, এবং আমি আমার প্যাশনের সাবজেক্টে পড়তে পারবো, এবং ওখানে গিয়ে যেন আমি সেটেল করতে পারি। তো সেই জায়গা থেকে আপনি অস্ট্রেলিয়াতে আসলে কোন জায়গাগুলোকে বেশি প্রায়োরিটি দিবেন, যেগুলোতে আসলে স্টুডেন্টরা আসা উচিত, এবং সেখানে তাদের জন্য আসলে মানে গ্রো আপটা খুব ইজি হবে? আচ্ছা, এখানে বিষয়টা আপনি খুব দুইটা প্রশ্ন করেছেন এখানে, যে আমরা কোন রিজিওনাল বা কোন রিজিয়নটা চুজ করব এবং কি ধরনের ইউনিভার্সিটি চুজ করব। একটু সর্বপ্রথম যেটা আমি বলবো, যে ইউনিভার্সিটি চুজ করার আগে অস্ট্রেলিয়া আসার জন্য আপনার দরকার হচ্ছে রিজিয়ন চুজ করা, আপনি কোথায় আসবেন। আমাদের অস্ট্রেলিয়াতে অনেকগুলো সর্বমোট আপনার এখানে যে 7টি স্টেট আমরা বলি বা টেরিটরি সব মিলে, এখানে কোথায় কোন জায়গায় আসলে আপনার ভালো হবে সেটা আগে আপনার জন্য সুইটেবল কোনটা সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে। এখানে মেট্রোপলিটন সিটি যদি আপনি বলেন, সেক্ষেত্রে আমরা মেট্রোপলিটন সিটি বলতে আমাদের এখানে 3টা সিটি আছে। একটা হচ্ছে সিডনি, একটা মেলবোর্ন, আর একটা হচ্ছে ব্রিসবেন। যেখানে আপনার 1 মিলিয়ন প্লাস পপুলেশন, সেগুলোকে আমরা আসলে মেট্রোপলিটন সিটি হিসেবে দেখি। তো এই সিডনি, মেলবোর্ন এন্ড ব্রিসবেন, এই 3টা ছাড়া বাকি যত রকমের সিটি আছে, যতগুলো সিটি আছে, সবগুলোকে সাধারণত রিজিওনাল সিটি বলা হয় বা রিজিওনাল স্টেট বলা হয়। তো এখন আপনার মেট্রোপলিটন সিটি
বা রিজিওনাল সিটি যেগুলো, এগুলো প্রত্যেকটার প্রোজ এন্ড কনস আছে। তো প্রোজ এন্ড কনস এখানে যদি বলি, সিটি সিলেক্ট করার ক্ষেত্রে সাধারণত আমরা বড় শহরগুলোতে কাজের অপরচুনিটি অনেক বেশি হয়। আর এখানে আপনার আমরা যেহেতু বাংলাদেশ থেকে যে স্টুডেন্ট গুলো আসে, তাদের মধ্যে দেখা যায় যে 90% ছেলে মেয়ে আমরা সবসময় এই আমাদের লিভিং কস্ট বা টিউশন ফির যে কস্ট, এটা নিয়ে আমরা একটু চিন্তিত থাকি যে এটা আমরা আসলে কি বিয়ার করতে পারবো কিনা। তাহলে এইরকম যদি আপনার চিন্তা থাকে, তা আপনার যদি মনে হয় যে না, আমার ফ্যামিলি থেকে কোনো প্রকার কোনো সাপোর্ট দিতে পারবে না, আমার একদম ডে ওয়ান থেকেই আমাকে আমার নিজের কস্ট নিজে বিয়ার করতে হবে, ইন দ্যাট কেস আই উইল সাজেস্ট যে আপনি কোনো মেট্রোপলিটন সিটিতে আসেন। কারণ এখানে আপনার যেহেতু পপুলেশন বেশি, অবশ্যই আপনার কাজের অপরচুনিটি বেশি হবে। বাট যদি আপনি মনে করেন যে না, আমি একটু কষ্ট করে হলেও আমার পিআর এর পাথওয়ে, যেটা আমরা যেটাকে বলি পার্মানেন্ট রেসিডেন্সি, এটার পাথওয়েটা আমি স্মুথ রাখতে চাই এবং আমি এটাকে সহজ করতে চাই, তাহলে আমি সবসময় বলবো যে আপনি রিজিওনাল সিটিগুলোতে যান বা রিজিওনাল স্টেটগুলোতে যাবেন। এটা হচ্ছে একটা প্রোজ এন্ড কনস আমি এখানে বললাম। এখানে আরো অনেক প্রোজ এন্ড কনস আছে, যেটা আমরা লাইভে আরো হয়তো বা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের সিটির ক্ষেত্রে গেল। এখন সিটির মধ্যে প্রত্যেকটা স্টেটে ধরেন আপনার অনেকগুলো করে ইউনিভার্সিটি আছে। এখন এক একটা ইউনিভার্সিটি এক একটা বিষয়ের উপরে সাধারণত পারদর্শী হয়ে থাকে। কোন ইউনিভার্সিটি বিজনেসের উপরে পারদর্শী, কোন ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর উপর পারদর্শী, আবার কোন ইউনিভার্সিটি দেখা যাচ্ছে যে আপনার এগ্রিকালচারাল সায়েন্স নিয়ে তারা বেশি গুরুত্ব দেয়। তো আপনাকে আপনার এডুকেশন লেভেল, আপনার ফিউচার গোল, এগুলো চিন্তা করে আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। সর্বপ্রথম সিটি, দেন আপনার ফিউচার গোল অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে। আবার আপনার স্কলারশিপের বিষয় আছে, কোন ইউনিভার্সিটি বেশি স্কলারশিপ দেয়, কোন ইউনিভার্সিটি কম স্কলারশিপ দেয়। সবকিছু এইসব কিছু মাথায় রেখে আপনাকে ইউনিভার্সিটি সিলেকশনে যেতে হবে। জি, আচ্ছা, থ্যাংক ইউ স্যার, আপনি আসলে অনেকগুলো ইনফরমেশন অনেক সুন্দর করে দিয়েছেন। সো আমি আসলে এই পর্যায়ে যদি বলি, আমাদের স্টুডেন্টরা তো বেসিক্যালি তিনটা প্রোগ্রামে আসলে অস্ট্রেলিয়াতে বেশি যায়। একটা হচ্ছে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর, একটা হচ্ছে ডিরেক্ট ব্যাচেলর, আরটা হচ্ছে মাস্টার্সে। তো এই প্রোগ্রামগুলোতে আসলে ডিউরেশন কেমন, বা এগুলোতে আসলে এই প্রোগ্রামগুলোর আসলে টিউশন ফি কত রেঞ্জ থেকে কত রেঞ্জে, মানে স্টুডেন্টরা যাওয়ার জন্য তাদের টিউশন ফির বাজেটটা কেমন রাখতে হয়, তো এই ব্যাপারে যদি একটু আমাকে বলতেন বা কেমন আইডিয়া যদি একটু দিতেন আর কি। আচ্ছা, আপনি যে তিনটে বিষয়ের কথা বললেন, যে আপনার একটা হচ্ছে ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর এবং মাস্টার্স। কমন যদি বলি তাহলে এখানে ব্যাচেলর এবং মাস্টার্স মোস্ট কমন। ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর তখনই আসে যখন আমরা দেখি যে কোনো একটা স্টুডেন্টের প্রোফাইলটা ডিরেক্টলি ওই ব্যাচেলর কোর্সের সাথে ম্যাচ করছে না, অথবা তার কোয়ালিফিকেশনটা ডিরেক্টলি তার ওই কোর্সটার সাথে ম্যাচ করছে না, তখন তাকে আমরা একটা মানে আমরা না, ইউনিভার্সিটি তাকে একটা ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর অফার করে। সো আমি ওই ডিপ্লোমা লিডিং টু ব্যাচেলর যেহেতু স্পেশাল কেস, ওটা আমি একটু সাইড করেই কথা বলি। ব্যাচেলর যদি কথা বলেন, সাধারণত ব্যাচেলর এখানে আপনার 3 বছরের হয়, কিন্তু পরবর্তীতে কেউ যদি অনার্স করতে চায় তাহলে সেটা আপনার 4 বছরের, 1 বছরের অনার্স কোর্স এবং 3 বছরের ব্যাচেলর কোর্স। তাহলে সর্বমোট আপনার 4 বছরের হয়ে যাবে যদি কেউ অনার্স করতে চায়। মোস্ট অফ দ্য কেস অনার্স এখানে দরকার হয় না, প্রয়োজনীয় না, যে আপনার যে কোনো পার্মানেন্ট রেসিডেন্সির ক্ষেত্রে অনার্স প্রয়োজনীয় না, ব্যাচেলারই এনাফ। আর মাস্টার্স অলওয়েজ না, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আপনি যদি অস্ট্রেলিয়া আসতে চান, আপনাকে সবসময় 2 বছরের মাস্টার্স কোর্সেই আসতে হবে। যদি আপনি পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, যেটা আপনার পিএসডব্লিউ পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট, এটা যদি আপনি চান তাহলে আপনাকে অবশ্যই 2 বছরের মাস্টার্স কোর্সে আসতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি 1 বছরের মাস্টার্স কোর্স অফার করে, অথবা 18 মাসের মাস্টার্স কোর্স অফার করে। আপনি ভুলেও এই কোর্সগুলোতে এনরোল করতে পারবেন না। যদি আপনি এই কোর্সগুলোতে এনরোল করেন, দেন আপনি আমাদের যে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট, এটা আপনি অ্যাক্সেস করতে পারবেন না।
সো মাস্টার্সের ক্ষেত্রে সবসময় কেয়ারফুল থাকবেন। যদি কোনো ইউনিভার্সিটিতে এনরোল করতে চান, অবশ্যই আপনাকে 2 বছরের যে কোর্সগুলো, সেই কোর্সগুলোতে এনরোল করতে হবে, অথবা আপনার যদি 18 মান্থসের কোর্সগুলো থাকে, সেই কোর্সগুলোর সাথে আপনাকে এডিশনাল আরেকটা কোর্স অ্যাড করে আপনাকে টোটাল 2 ইয়ার্স এর মাস্টার্স প্রোগ্রামে এনরোল করতে হবে। এই হচ্ছে আমাদের এই অনার্স এবং বা ব্যাচেলর এবং মাস্টার্সের ডিউরেশন। যেটা বললেন আপনি যে কস্ট কত, এখানকার আমাদের স্টাডির এডুকেশন যে কস্ট, যেটা এটা ভ্যারি করে, ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, কোর্স টু কোর্স ভ্যারি করে। আপনার যদি বলেন সিটিগুলোতে বা যেগুলো আমি একটু আগে বললাম মেট্রোপলিটন সিটিগুলোতে, এখানে সাধারণত দেখা যায় যে ইউনিভার্সিটির ফি গুলো তুলনামূলক বেশি হয়, আর আপনার রিজিওনালে আপনার স্কলারশিপ গুলো একটু বেশি থাকে। আর যদি আপনি একটা রেঞ্জ যদি জানতে চান আমার কাছে, তাহলে আমি বলবো 25 to 35 ফর ব্যাচেলর, আর এখানে 30 to 40 ফর মাস্টার্স পার ইয়ার অস্ট্রেলিয়ান ডলারে। 30 to 40,000 Australian dollar for masters, 25 to 35 Australian thousand Australian dollar for bachelors. এটা হচ্ছে একটা রেঞ্জ, but it varies depending on the university, depending on the city, depending on the caliber of the students, how much scholarship she can achieve, এগুলো সবকিছুর উপরে ডিপেন্ড করে। ওকে ভাই, তাহলে মোটামুটি একটা ইনফরমেশন পাওয়া গেল। এখন যেহেতু ব্যাচেলর মাস্টার্সের টিউশন ফির একটা আইডিয়া পাওয়া গেল, স্টুডেন্টরা আসলে ব্যাচেলরের জন্য এবং মাস্টার্সের জন্য বেসিক্যালি ওদের এলিজিবিলিটির জন্য কেমন একটা পারফেক্ট রিকোয়ারমেন্ট দরকার, যেমন ওদের এসএসসি এইচএসসি কেমন পার্সেন্টেজ মার্ক দরকার, তারপর হচ্ছে তার আইএলটিএস এর স্কোরটা কেমন দরকার, প্লাস আদার্স কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি তাদেরকে স্কলারশিপের জন্য কোনো এক্সট্রা হেল্প করতে পারে কিনা, এই ব্যাপারটা যদি একটু বলতেন। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার আগে আমি একটা বিষয় নিয়ে কথা বলি, যেটা সবার প্রশ্ন থাকে, আইএলটিএসটা। আইএলটিএস ইজ এ বিগ ডিল ফর স্টুডেন্টস ইন বাংলাদেশ। এটা নিয়ে আমি সবার আগে বলি, অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ওয়েবসাইটে যদি আপনারা যান, তাদের যে রিসেন্ট যে কিছু চেঞ্জ এসেছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন। ব্যাচেলারের জন্য আমাদের নো ব্যান্ড লেস দেন 6 প্রিফার্ড, and masters এর জন্য 6.5, no band less than 6 preferred. এটা আমাদের প্রিফার্ড। আমি এখানে বলছি প্রিফার্ড এই কারণেই, এইটা ছাড়াও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি এর চাইতে কমেও হয়, আপনার যদি ধরেন ব্যাচেলর আপনার আইএলটিএস এর 6 আসলো এবং নো ব্যান্ড লেস দেন 5.5, আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। বাট ইন দ্যাট কেস আপনার কিছু এক্সট্রা এডিশনাল ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। সো এটা আমি পরবর্তীতে আমরা যখন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই বিষয়ে আরো ডিটেলসে আলোচনা করতে পারবো। আমি ওই বিষয়টাতে আজকে গেলাম না, আমি শুধু এটাই বলি, ইন জেনারেল মাস্টার্সের জন্য 6.5, নো ব্যান্ড লেস দেন 6, ব্যাচেলারের জন্য ওভারঅল 6 and no band less than 6 is preferred. এরপরে আপনার নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে পার্সেন্টেজ নিয়ে, না? আমাদের অনার্স বা মাস্টার্সে বা এইচএসসি তে পার্সেন্টেজটা কেমন? জি জি জি। এখানে আমরা অনার্স যারা মাস্টার্স করতে আসবেন তাদের জন্য 65% মার্কস তাদের থাকা উচিত ব্যাচেলারে। মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি ক্রাইটেরিয়া 65% মিনিমাম, আর আপনি যদি এর চাইতে উপরে থাকে অবশ্যই সেটা আপনার জন্য একটা বোনাস, বাট মিনিমাম আপনার 65%। এটা আপনার সিজিপি এর কথা বলছি না, এটা আপনাদের মার্কস এর উপরে বলছি, কারণ এক একটা ইউনিভার্সিটির সিজিপি এর ক্রাইটেরিয়া এক এক রকম থাকে। আমরা নিজেরাই জানি, আমাদের মনে হয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ক্রাইটেরিয়া একরকম, এআইইউবি তে একরকম, ইউআইইউ তে একরকম। হ্যাঁ, মার্কিং আসলে সিজিপি এর মার্কিং আসলে যে এ কত থেকে কত মার্কস পেলে বা বি বা সি কত, এটা একটু সামান্য একটু ফ্ল্যাকচুয়েট করে, ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা ফ্ল্যাকচুয়েট করে। সো ইন দ্যাট কেস দেখা যাবে যে ইউনিভার্সিটি যখন আপনার কাছে মার্কশিট চাবে, প্রত্যেকটা ইউনিভার্সিটির মার্কশিটে এটা কিন্তু ডিটেইলসে বলে দেওয়া থাকে যে আমাদের 60% এর উপরে সিজিপিএটা কত,
বা জিপিএ কত কাউন্ট করা হয়, 70%-এর উপরে কত জিপিএ কাউন্ট করা হয়, এটা কিন্তু প্রত্যেকটা মার্কশিটে ডিটেলস দেওয়া থাকে। সো ইউনিভার্সিটিগুলো ওই বিষয়গুলোকে কনসিডার করে। সো ওভারঅল আপনার 65%-এর উপরে আপনাকে পার্সেন্টেজ থাকতে হবে। এটা আপনার ব্যাচেলরের জন্য বলেন বা মাস্টার্সের জন্য বলেন, দুই জায়গায় আপনার এটা রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে। আমাকে যদি বলতেন যে স্যার আমাদের ইনটেক গুলো আসলে কি কি আছে এবং কোন ইনটেকটা আসলে মেইন ইনটেক এবং বাকি ইনটেক গুলো, কারণ দেখা গেছে যে আমরা যেটুকু জানি যে ওদের জুলাই ইনটেকটা সব থেকে বড় ইনটেক। তো আপনি একটু ইনটেকের ব্যাপারটা যদি বলতেন যে ইনটেকে আসলে কোন ইনটেকে কখন থেকে প্রিপারেশন শুরু করা দরকার বা ডেডলাইনটা কিভাবে একটু মেইনটেইন করলে ভালো হয় যদি একটু বলতেন। আচ্ছা, এখানে মাস্টার্সের জন্য একরকম ভাবে ইনটেক শুরু হয়, আবার ব্যাচেলরের জন্য আরেক রকমের ভাবে ইনটেক শুরু হয়। এটা আবার ভ্যারিও করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি। কোন ইউনিভার্সিটি মাস্টার্স কোর্সগুলোকে আপনার ট্রাইমেস্টার বেসিসে রান করে, কোন ইউনিভার্সিটি মাস্টার্স গুলোকে সেমিস্টার বেসিসে রান করে। আবার আর ব্যাচেলর গুলো প্রত্যেকটা ইউনিভার্সিটি সেমিস্টার বেসিসে এখানে রান করে মোস্টলি। আমি এখানে বলবো মোস্টলি সেমিস্টার বেসিসে রান করে। সো যদি আপনার সেমিস্টারের কথা বলেন তাহলে আমাদের এখানে ইনটেক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক এন্ড আপনার আমাদের যে জুলাই ইনটেক। আচ্ছা, এই দুইটা ইনটেক। ফেব্রুয়ারি ইনটেক যেটা, এটা হচ্ছে সামার, আর জুলাইটা হচ্ছে এখানকার উইন্টার। ঠিক এখানে বাংলাদেশে যেই সময়টাতে গরম, যেমন আমি এখন বলে রাখি, আমি কিন্তু এখন এখানে আমাদের বাজে হচ্ছে রাত এখন 1:30 প্রায়, এবং এখানে এখন আমি একটু দেখেই জানাই আপনাকে, আমাদের বর্তমান টেম্পারেচার 7 ডিগ্রি এন্ড ফিলস লাইক 4 ডিগ্রি সিডনিতে। হ্যাঁ, এখানে আমরা 7 ডিগ্রি এবং ফিলস লাইক 4 ডিগ্রি। এই জন্য দেখতে পাচ্ছেন যে আমি নিচে থার্মাল পরে আছি এবং হ্যাঁ আমি একটা জাম্পার পরে আছি। সো এখানে 7 ডিগ্রি ফিলস লাইক 4 ডিগ্রি। সো জুলাই ইনটেকটা হচ্ছে ওদের মানে অস্ট্রেলিয়াতে আমাদের উইন্টার ইনটেক হিসেবে ধরা হয়, এবং ফেব্রুয়ারিটা সামার ইনটেক হিসেবে। সামার ইনটেকে প্রচুর স্টুডেন্ট আসে এখানে। আসলে অন্যান্য কান্ট্রির মতো না যে আপনার জুলাইয়ে কম আসবে ফেব্রুয়ারিতে বেশি আসবে, বা ফেব্রুয়ারিতে কম আসবে জুলাই বেশি আসবে, এরকম না। এখানে ওভারঅল থ্রু আউট দ্য ইয়ার এখানে প্রায় সমপরিমাণ স্টুডেন্ট প্রত্যেকটা ইনটেকেই আসে। সো আমি যদি বলি যে আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকের জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এখন থেকে আপনার প্রসেসিং গুলো শুরু করতে হবে, কারণ এই প্রসেসিং গুলো অনেক লেংদি হয়ে যায় মাঝে মাঝে। অনেক যদি আপনার সমস্ত ডকুমেন্ট ঠিকও থাকে, আপনি বলতে পারেন না যে কোথায় যে হঠাৎ করে আপনার একটু সময়টা বেশি লেগে যাবে। সো আপনি যদি এখনো আইএলটিএস প্রিপারেশন না নিয়ে থাকেন, তাহলে আপনি বলবো ফেব্রুয়ারি ইনটেকের জন্য এখনই শুরু করে দেন। আর আপনার কোনো সময়, আমাদের হাতে আর কোনো সময় বাকি নেই। আইএলটিএস প্রিপারেশন নিয়ে 1 মাসের মধ্যেই বা 2 মাসের মধ্যে আপনার আইএলটিএস দিয়ে এর মধ্যে আপনি সমস্ত কাগজপত্র রেডি করে ফেলেন, শুরু করেন, তাহলে আপনি আপনাদের যে নেক্সট ফেব্রুয়ারি ইনটেকের যাদের ইচ্ছা আছে তারা আপনাদের প্রসেসিং শুরু করতে পারবেন। আর যদি মাস্টার্সের কথা বলি, অনেক ইউনিভার্সিটি আপনার 3টা ট্রাইমেস্টার রান করে একটা ইয়ারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারি একটা, দেন জুলাই একটা, ফেব্রুয়ারিতে একটা, মে মাসে একটা, বা আর একটা হচ্ছে আপনার অগাস্টের শেষের দিকে বা সেপ্টেম্বরে। এই 3টা ইনটেক রান করা হয় যদি আপনার মাস্টার্সের কথা বলেন। সেই মাস্টার্সের জন্য একই রকমই কথা। আপনি যদি ধরেন আপনার ইনটেক শুরু হবে ফেব্রুয়ারিতে, আপনাকে মিনিমাম প্রিপারেশন টাইম আমি যদি বলি 4 মাস, মিনিমাম প্রিপারেশন টাইম 4 মাস। যদি আপনার সমস্ত ডকুমেন্ট রেডি থাকে, আইএলটিএস রেডি, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট রেডি, আপনার প্রুফ অফ ফাইন্যান্স সবকিছু রেডি, আপনার ডকুমেন্টেশন রেডি, আপনার 4 মাস আমরা বলবো is a safe time to start your journey for Australia. আর যদি আপনার সমস্ত কিছু রেডি না থাকে, বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশনটা রেডি রাখা, এটা যদি আপনার রেডি না থাকে, মিনিমাম আপনাকে 6 মাস হাতে রেখে, বা আমি বলবো আরো বেশি 7 মাস 8 মাস হাতে রেখে, যদি পারেন 7 মাস 8 মাস হাতে রেখে আপনি আপনার প্রসেসিংটা শুরু করে দেন। যাদের ফেব্রুয়ারি ইনটেক ধরার ইচ্ছা নেক্সট 2026 এর,
যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এখনো রেডি না থাকে তাহলে অবশ্যই এখন থেকেই আপনারা আপনাদের প্রসেসিং শুরু করে দেন, আদারওয়াইজ ইট উইল বি টু লেট টু স্টার্ট ইউর জার্নি ফর অস্ট্রেলিয়া। জি ওকে, ফার্স্ট ভাই আমাকে এবার একটু বলবেন যে মোটামুটি তো একটা ইনটেক জানলাম, রিকোয়ারমেন্টের একটা আইডিয়া হলো, হ্যাঁ একটা মোটামুটি টিউশন ফি। এবার আমাকে একটু বলেন যে আমাদের এই স্টুডেন্টরা যারা এটা নিয়ে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়া একটু বেশি এই ব্যাপারে সেন্সিটিভ, যে গ্যাপের ইস্যুটা যেটা, হ্যাঁ যে ব্যাচেলর এবং মাস্টার্স আসলে এখানে গ্যাপ এবং এইচ দুইটাই অনেক বড় ম্যাটার করে। তো সেটা যদি একটু বলতেন যে ব্যাচেলর এবং মাস্টার্স আসলে গ্যাপ এবং বলতেন কি কতটুকু সময় গ্যাপের মধ্যে অ্যাপ্লাই করাটা সেফ, এবং ওদের রিকোয়ারমেন্টটা যদি একটু আমাকে বলতেন আমাদের স্টুডেন্টদের জন্য। আচ্ছা, অবশ্যই। গ্যাপ ইস্যু নিয়ে অনেকেই আমাদের সাথে যোগাযোগ করে যে আমার 2 বছর বা 3 বছরের গ্যাপ আছে, আমি এইচএসসি 2022 সালে বা 21 সালে আমি এইচএসসি শেষ করেছি, আমি এখন আবার অনার্স করতে চাচ্ছি বা ব্যাচেলর করতে চাচ্ছি। তো রেকমেন্ডেশন আমি বলবো যে 1 ইয়ার প্লাস গ্যাপ না হওয়াটাই বেটার, বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি 2 ইয়ার্স 2.5 ইয়ার্স গ্যাপ অ্যাকসেপ্ট করে ইফ ইউ হ্যাভ এ প্রপার এক্সপ্লেনেশন। এটা কি ব্যাচেলরের জন্য? ব্যাচেলরের জন্য আচ্ছা, ওকে। ইফ ইউ হ্যাভ এ প্রপার এক্সপ্লেনেশন দেন তারা অ্যাকসেপ্ট করে। এটা হতেই পারে আমরা যারা বাইরে যাওয়ার কথা চিন্তা করি তারা আমরা আইএলস এর প্রিপারেশন নেই, বা অনেক সময় আমরা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন নেই, যেখানে একবার না হলে 2বার দেই অ্যাডমিশন টেস্ট। এক্ষেত্রে কিন্তু অনেকেরই 1-1.5 বছর সময় নষ্ট হয়ে যায়। সো সেক্ষেত্রে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে একটা ভ্যালিড রিজন থাকে, 1 বছরের এক্সপ্লেনেশন থাকে যে আমি এইভাবে চেষ্টা করেছি। বাট যদি 1 বছরের বেশি হয়ে যায়, ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই আপনার প্রপার একটা এক্সপ্লেনেশন লাগবে যে আপনার এই গ্যাপটা কেন হলো। কারণ কোন ইউনিভার্সিটি চাবে না তাদের একটা স্টুডেন্ট নিয়ে আসার পরে সেই স্টুডেন্ট আসলে পড়াশোনা থেকে অনেক বেশি ডিসকানেক্টেড ছিল অনেকদিন ধরে, তারপরে সেই ইউনিভার্সিটি সে আমাদের এখানে আসবে বা পড়বে, তারা মনে করবে যে আপনি হয়তো বা নতুন করে স্টার্ট করার ক্ষেত্রে আপনার সময় লাগবে বা আপনি হয়তো বা কোপ আপ করতে পারবেন না। এটা স্বাভাবিক, প্রত্যেকটা ইউনিভার্সিটি এভাবে চিন্তা করতে পারে। বাট আমি বলবো যে যদি আপনার কাছে প্রপার এক্সপ্লেনেশন থাকে ব্যাচেলরের জন্য, আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি 2 বছর 2.5 বছর পর্যন্ত আপনার গ্যাপ অ্যাকসেপ্ট করে। ইন কেস অফ মাস্টার্স গ্যাপ এক্স্যাক্টলি কোনো গ্যাপ আপনার লিমিট বলা নেই। আপনি অনেকেই এমন দেখা যায় যে আপনার ব্যাচেলর শেষ হয়েছে 23 বছর বয়সে, তারপরে আপনি 10 বছর কাজ করলেন, এখন আপনার একটা প্রমোশন দরকার বা আপনি আপনার লাইফের নেক্সট স্টেজে, আপনার ক্যারিয়ারের নেক্সট স্টেজে আপনি যেতে চাচ্ছেন, যার জন্য আপনার একটা মাস্টার্স ডিগ্রি দরকার। ইন দ্যাট কেস আপনি নিতেই পারবেন, সেটার জন্য আপনি অ্যাপ্লাই করতেই পারবেন। ইটস এ ভ্যালিড রিজন, রাইট? ইটস এ ভ্যালিড রিজন যে আমি আমার ক্যারিয়ার ল্যাডারে আমি উপরের দিকে উঠবো, আমাকে এখন এটা যার জন্য আমার একটা মাস্টার্স ডিগ্রি দরকার। সো ইন দ্যাট কেস আপনাকে এটা গ্যাপটা কোনো ম্যাটার করবে না। আর যদি এমন হয় যে আপনি ব্যাচেলর শেষ করেছেন কিন্তু এর মাঝে আপনি ধরেন 23 সালে ব্যাচেলর শেষ করেছেন, 25 সাল পর্যন্ত আপনি কোথাও কোনো জবও করেননি, বা 26 সাল পর্যন্ত 3 বছরের একটা গ্যাপ আপনার হয়েছে মাঝখানে, কোথাও কোনো জব করেননি বা কিছুই করেননি, জাস্ট বাসায় বসেছিলেন, এখন আপনার হঠাৎ করে মনে হলো মাস্টার্স করবেন আপনি, সো আপনার কাছে অবশ্যই ইউনিভার্সিটি এক্সপ্লেনেশন চাবে যে কেন আপনার এখন মনে হলো এতদিন পরে, হ্যাঁ কেন আপনার এই শখটা এতদিন পরে হলো। এটাই আমি, বিষয়টা হচ্ছে অস্ট্রেলিয়ার জার্নিটা খুব ইজি। আপনার কাছে আমি যদি আপনার প্রপার ডকুমেন্টেশন থাকে, সমস্ত কিছু যদি আপনার প্রপার এক্সপ্লেনেশন দিতে পারেন, এই লাইফটা ইজি। এটা কিন্তু আপনার কাছে এমন না যে গলায় চাকু ধরে বলবে যে আপনি আসতে পারবেন না, আপনাকে আমরা বের করে দিব, বা আপনাকে ঘাট ধাক্কা দিয়ে কিন্তু অস্ট্রেলিয়া গভর্নমেন্ট কখনো আপনাকে বের করে দিবে না। যদি আপনি ভ্যালিড রিজন দেখাতে পারেন যে হ্যাঁ আমি অস্ট্রেলিয়াতে আসতে চাচ্ছি, এটাই হচ্ছে আমার রিজন, আমি আমার লাইফে আমার ক্যারিয়ারে আমি সামনের দিকে আগাতে চাচ্ছি, এই জবটা আমি করেছি, আমার এক্সপিরিয়েন্স আছে 2 বছরের 3 বছরের, তাহলে আমাকে একটু আমি যদি অস্ট্রেলিয়ার মতো একটা দেশে এত যেখানে হায়ার এডুকেশনের জন্য সবাই প্রেস করে এই কান্ট্রিকে, সেখানে থেকে যদি আমরা নিয়ে আসতে পারি একটা ডিগ্রি, ইটস এ ভ্যালিড পয়েন্ট আপনার ক্যারিয়ারের জন্য।
সেটা সেটা তারা এক্সপ্লেন, আপনি যত বছরই গ্যাপ থাকুক, আপনার পড়াশোনা থেকে যত দূরেই থাকেন, এটা একসেপ্ট করবে, কোনো সমস্যা নেই। বাট ওই যে ব্যাচেলারের ক্ষেত্রে যেটা বললাম যে 2 বছর থেকে 2.5 বছর সর্বোচ্চ, এটা তারা প্রেফার করে। আর 1 বছর পর্যন্ত উইদাউট এনি রিজন আপনি এটা এক্সপ্লেন করতে পারবেন, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক রকমের এডুকেশনাল ইনস্টিটিউশনে ভর্তির যে অ্যাডমিশন টেস্টগুলো থাকে, প্লাস আপনার আইএলটিএস এর প্রিপারেশনের বিষয় থাকে, এই সব কিছু মিলে 1 বছর ইজিলি এক্সপ্লেন করা যায়। বাট যদি এর বেশি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অন্যান্য রিজন আপনার অবশ্যই দেখাতে হবে। জি, ওকে, ফার্স্ট অফ আমার এইবারের প্রশ্ন যেটা, আমাদের মোটামুটি অনেকগুলো পয়েন্ট ক্লিয়ার হইলো, আর বেশি পয়েন্ট নাই। সো আমাকে একটু বলেন যে আমাদের অস্ট্রেলিয়াতে বেসিক্যালি আপনারা যে এতদিন ধরে আছেন এখানে, রাইট নাও স্টুডেন্টদের কেমন সময় কাজ করার, মানে আমি যদি বলি এটাকে পার্ট টাইম যে জবটা ওরা পড়াশোনার পাশাপাশি করে, সো এই জবটা কত সময় ধরে উইকলি করতে পারতেছে এবং মান্থলি কেমন আর্ন করতে পারতেছে, অ্যাকোমোডেশন কস্টটাকে কতটুকু কভার করা যাচ্ছে, এবং টিউশন ফিতে আসলে সেক্ষেত্রে নিজেরা কোনো মানে দিতে পারতেছে কিনা, কোনো রকমের সাপোর্ট দিতে পারতেছে কিনা যে আর্ন করতেছে তা দিয়ে। সো এটা যদি একটু বলতেন। এবং অ্যাকচুয়ালি বেসিক্যালি সবার যেটা প্রশ্ন থাকে যে আমরা গিয়ে কি সব খরচ তুলতে পারবো কিনা, বা কত সময়ের মধ্যে এটাকে কভার করা পসিবল। সো সেই ক্ষেত্রে যদি আপনি একটু ইনপ্র্যাকটিক্যাল, যেহেতু আপনি ওখানে আছেন, আপনার একটা ভালো অভিজ্ঞতা আছে, আপনি সিচুয়েশন গুলো পার করে এসেছেন, সো আপনি যদি একটু বলতেন। আচ্ছা, এটা খুবই একটা মজার প্রশ্ন আর কি। এটা বিষয় নিয়ে কথা বলতে গেলে 2 বছর 2 ঘন্টাও শেষ করা যাবে না এই বিষয়ে যদি আমি কথা বলি যে আসলে কিভাবে, কারণ প্রত্যেকটা মানুষের লাইফের সিচুয়েশন ডিফারেন্ট থাকে, প্রত্যেকটা মানুষের সার্কামস্টান্সেস ডিফারেন্ট থাকে। তো যদি বলি, আপনি যদি এখানে আসেন জেনুইনলি, আপনার 48 আওয়ার্স পার ফর্টনাইট, দ্যাট মিনস প্রতি 2 সপ্তাহে আপনি 48 ঘন্টা কাজ করতে পারবেন অ্যাজ এ স্টুডেন্ট। মানে উইকলি 24 ঘন্টা। উইকলি 24 ঘন্টা। এটা আসলে 24 ঘন্টা উইকলি কাজ করে কাউন্ট করে না এরা, একটু ফ্লেক্সিবল এদিকে। ধরেন আপনি এক সপ্তাহে আপনি 48 ঘন্টা কাজ করে ফেলেছেন, তার মানে আপনি পরের সপ্তাহে আপনি কোনো কাজ করতে পারবেন না, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা 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 আচ্ছা। এটা উইকলি ক্যাপ না, এটা হচ্ছে ফর্টনাইটলি ক্যাপ। আচ্ছা আচ্ছা, ক্যাপ করে দেওয়া। সো আপনি ধরেন এক সপ্তাহে আপনি 30 ঘন্টা কাজ করেছেন, তার পরের সপ্তাহে আপনি 18 ঘন্টা কাজ করতে পারবেন। আচ্ছা, এটা এই অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন ল বা আপনার যদি আপনার ভিসা কন্ডিশনের মধ্যে এটা পড়ে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই। If you are not a master of research student, or if you are not a PhD student, this implies to you. তার মানে আপনার যদি আপনি রিসার্চের স্টুডেন্ট হন বা পিএইচডি স্টুডেন্ট হন, ইন দ্যাট কেস ইউ উইল হ্যাভ ফুল ওয়ার্ক রাইট, ফুল, আপনার কোনো লিমিট থাকবে না এখানে। বাট যদি আপনি মাস্টার বাই কোর্স ওয়ার্ক হন, যেটা সাধারণত সবাই বাংলাদেশ থেকে মোস্টলি 95% মাস্টার বাই কোর্স ওয়ার্কেই আসে আর ব্যাচেলারে আসে, তাদের ক্ষেত্রে 48 আওয়ার্স। এখন টু বি অনেস্ট, যদি আপনি কাজ করার জন্য নিজেকে ওপেন রাখেন, যে কোনো রকমের কাজ করার, তাহলে এখানে অপরচুনিটির অভাব নেই। আপনি নিজেকে যদি ওইভাবে প্রিপেয়ার করে আসতে পারেন, এটা হচ্ছে ল্যান্ড অফ অপরচুনিটি। আপনি ম্যানেজ করে ফেলতে পারবেন কোনো না কোনো ভাবে, আপনি আপনার লিভিং কস্ট আপনি এখানে ম্যানেজ করে ফেলতে পারবেন। অনেক আমি আসলে অন্য এজেন্সির কথা বলবো না বা অন্য কোনো ইনস্টিটিউশনের কথা বলবো না, যেহেতু আমরা সবসময় চাই আমাদের এখানে একটা আমাদের যে ট্রুথফুলনেস যে বিষয়টা, সেটা সবসময় হাইলাইট করতে। সো সেক্ষেত্রে যদি বলি, অ্যাজ এ স্টুডেন্ট 48 আওয়ার্স কাজ করে আপনার জন্য টিউশন ফি ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। আপনি আপনার লিভিং কস্ট ইজিলি আপনি ম্যানেজ করতে পারবেন, বাট টিউশন ফি পুরোপুরি ম্যানেজ করাটা টাফ হয়ে যাবে। বাট কিছু আদার অপশন আছে, যেটা আমি হয়তোবা লাইভে আপনাদের সাথে শেয়ার করব না। আপনারা যদি কেউ পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চান, আমরা সেক্ষেত্রে আপনাকে পার্সোনাল আমাদের কনসালটেশনে আমরা এই কথাগুলো আপনাকে বলবো। এখানে এমন না যে স্টুডেন্টরা দিচ্ছে না, ম্যানেজ করছে না, করছে। অনেক স্টুডেন্ট আমি জানি, আমার জানা মতে তারা এখানে বাংলাদেশ থেকে খুবই অল্প পরিমাণ সাপোর্ট নিয়ে তারা এখানে তাদের পড়াশোনা শেষ করে ফেলছে। সো এটা ইম্পসিবল কিছু না, হচ্ছে।
এটা নিয়ে আমরা হয়তোবা প্রত্যেকটা স্টুডেন্টের সাথে পার্সন টু পার্সন যদি আমরা কনসালটেশনে যাই তখন ওটা কথা বলাটা বেটার হবে, লাইভে না বলে। কি বলেন ভাইয়া? আমি যদি বলি সেক্ষেত্রে আমাদের বনানী অফিস, আমি তো লাস্টে বলবোই যে আমাদের বনানীতে যে আমাদের অফিস আছে ঢাকা অফিসে, সেখানে আসলে ডেফিনেটলি সেখানে আমাদের সাথে কাউন্সিলিং করতে পারবে, এবং যদি আসে সেক্ষেত্রে আপনার সাথে আমাদের অনলাইন সেশনে ও ওয়ান টু ওয়ান সেশনে যারা কাউন্সিলিং করতে পারবে, তখন ইনশাআল্লাহ আমরা ডিটেলস অনেক কিছু বলবো। কারণ এখন যদি এই ডিটেলস বলতে যাই তাহলে সেক্ষেত্রে আজকে রাত গিয়ে আরো 2 রাত চলে যাবে, আসলে ডিটেলস শোনা সম্ভব না। কারণ অস্ট্রেলিয়া একটা খুবই বড়সড় একটা কান্ট্রি, এবং এটার রিকোয়ারমেন্ট ডিটেলস অনেক মানে অনেক পয়েন্ট, আসলে এগুলো নিয়ে একটু ইন্ডিভিজুয়ালি কথা বলতে গেলে অনেক লম্বা সেশনও দরকার। এখন অলমোস্ট বাংলাদেশ সময়, আপনার তো অনেক রাত হয়ে গেছে, আপনার আসলে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের এখন অলমোস্ট বাংলাদেশ সময় প্রায় 10টা বাজে অবস্থা। হ্যাঁ, সো ওকে, সো আমি যদি লাস্ট পরবর্তীতে যে একটা ছোট কোশ্চেন, যেটা যে আমি তো জানি যে তার মানে আমরা উইকলি যদি বলি 24 আওয়ার্স কাজ করা যাচ্ছে, এবং যে ভ্যাকেশনে তো ফুল টাইম, অ্যাজ ফার আই নো যে ভ্যাকেশনে ফুল টাইমই করা যাচ্ছে। হ্যাঁ, এখানে আপনার যখন একটা সেমিস্টার থেকে আরেকটা সেমিস্টারের যে গ্যাপটা থাকে, সাধারণত দেখা যায় এটা আপনার 3 উইকস টু 1 মান্থ একটা গ্যাপ থাকে। এটা আপনার যদি ফেব্রুয়ারি সেমিস্টার থেকে ফেব্রুয়ারি সেমিস্টার শেষ হওয়ার পরে যখন আপনার মে সেমিস্টার শুরু হবে, সেই সেমিস্টারের মধ্যে আপনার 1 মাসের মতো একটা বা 3 উইকস টু 1 মান্থ একটা গ্যাপ থাকবে। আবার অগাস্টে যখন আপনার একটা সেমিস্টার শেষ হয়ে যাবে, অগাস্ট থেকে সেপ্টেম্বর সেমিস্টার শুরু হওয়ার পর্যন্ত একটা গ্যাপ থাকবে। এই গ্যাপগুলোতে আপনি সবসময় ফুল টাইম ওয়ার্ক করতে পারবেন, এই সময় আপনার কোনো ক্যাপ করা থাকবে না। সো ইটস নট 48 আওয়ার্স। আপনি যদি এই টাইমে উইকলি 48 আওয়ার্সও করেন কোনো সমস্যা নেই। আমি অনেক স্টুডেন্টকে জানি যারা এই গ্যাপগুলোকে ইউটিলাইজ করে তাদের টিউশন ফির একটা বিশাল অংশ আর্ন করে ফেলে। এবং আমাদের এখানে যে আমাদের যেরকম ঈদের সময়, এখানে সেরকম ক্রিসমাস, যেখানে প্রত্যেকটা ইনটেক সাধারণত আপনার নভেম্বরের শেষের দিকে ইনটেক গুলো শেষ হয়ে যায়, এবং তারপরে নভেম্বরের শেষ থেকে মানে আপনার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3টা মাস এখানে একটা বিশাল গ্যাপ থাকে। এই 3 মাসের গ্যাপে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট ফুল টাইম ওয়ার্ক রাইট হোল্ড করে এই 3টা মাসে। সো এই 3টা মাস আপনি যদি পুরোপুরি ইউটিলাইজ করতে পারেন, তাহলে আপনি আপনার টিউশন ফির একটা বিশাল অংশ আপনি এখান থেকে আর্ন করে ফেলতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। স্যার আমাকে একটু বলবেন যে আসলে পার আওয়ারলি কেমন রেঞ্জ ওদের ওয়েজ দেয়, যদি একটু আইডিয়া দিতেন। আচ্ছা, আপনি যদি এখানে অ্যাবভ 21 হন, আপনি অস্ট্রেলিয়ার যে অন্যান্য যেই সিটিজেন যারা আছে বা পার্মানেন্ট রেসিডেন্ট যারা আছে, তাদের যে রেট সেটাই আপনি এখানে পাবেন। যেটা লিগ্যাল যে রেট, এটা 25 অস্ট্রেলিয়ান ডলার প্লাস সুপার বলতে এখানে একটা আপনার আমাদের যেরকম প্রভিডেন্ট ফান্ড থাকে সেরকম একটা প্রভিডেন্ট ফান্ডের যে অ্যামাউন্ট, সেটা প্লাস এটা হচ্ছে প্রায় 11%, এটা প্লাস আপনার সরি আমি 25, এটা হচ্ছে মিনিমাম ওয়েজ যদি আমি বলি, এটাতে আসলে সাধারণত দেখা যায় যে মোস্টলি মিনিমাম ওয়েজে কেউ কাজ করে না। বিশেষ করে আপনার সিডনি বা মেট্রোপলিটন সিটিগুলোতে মিনিমাম ওয়েজে মোস্টলি কেউ কাজ করে না। সবসময় দেখা যায় মিনিমাম ওয়েজের থেকে $2 $3 পার আওয়ার বেশি দিয়ে কাজ করে। তো আপনি যদি মিনিমাম ওয়েজেও কাজ ধরে রাখেন তাহলে সেটা হচ্ছে $25 পার আওয়ার। বাট রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট একটা অ্যানাউন্স করেছে, সেটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অবশ্যই ভালো নিউজ, যে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটাকে ইনক্রিজ করার প্ল্যানে আছে। অলরেডি হয়তো এটা ইমপ্লাই করে ফেলেছে, অলরেডি যারা ইমপ্লিকেশন স্টার্ট হয়ে গিয়েছে, যে এটা তারা এই মিনিমাম ওয়েজটা বাড়িয়ে দিচ্ছে, আমি যদি ভুল না হই এটা অলরেডি তারা বাড়িয়ে দিচ্ছে। সো অ্যাট প্রেজেন্ট $25 পার আওয়ার অস্ট্রেলিয়ান ডলার। আর যদি আপনি লেস দেন 21 হন, সেক্ষেত্রে এটা আপনার হয়তো আপনার যে এমপ্লয়ি থাকবে তাদের সাথে কথা বলে আপনার এটা ইয়ে করা হবে, সেটা অবশ্যই একটু 25 এর চাইতে কম হয়। আচ্ছা, ওকে। সো এবার লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে আমরা যতটুকু জানি যে পিআর এর জন্য একটা স্কোর গেইন করতে হয়, ওদের বিভিন্ন ক্যাটাগরি থাকে। আপনি আই থিঙ্ক বলবেন যে ওদের, আমি যতটুকু জানি ওদের আইএলটিএস স্কোর, এডুকেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ওদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সবকিছুর উপর বেস করে একটা স্কোর, এবং এইজ
সবকিছুর উপর বেস করে একটা স্কোর আছে, যেটার উপর আসলে পিআর এর অনেক কিছু ডিপেন্ড করে। সো এই পিআর পাথওয়েটা যদি একটু আমাকে বলতেন, যে একটা স্টুডেন্ট ব্যাচেলারের জন্য হোক বা মাস্টার্সের জন্য হোক, সে যাওয়ার পর সেই পিআরটাকে অ্যাচিভ করার জন্য তার কি অবস্ট্রাগল ফেস করতে হতে পারে, এবং সেই ক্ষেত্রে তাকে কি কি ব্যাপারে কনসার্ন থাকতে হবে, এটা যদি একটু বলতেন। আসলে রাফসান ভাই, আপনাকে আমি বলছিলাম যে আমি প্রত্যেকটা বিষয় হয়তো বা খুব ডিটেলসে যেতে পারবো না। আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে 2 ঘন্টার না, এটা আমার মনে হয় যে 2 সপ্তাহ শেষ করা যাবে না। এই পিয়ার পাথওয়েটা অনেক বেশি কমপ্লিকেটেড একটা বিষয়। এটা আমি বলবো যে আমাদের যে স্টুডেন্টরা বা যে ভাইয়ারা যারা আসতে চাচ্ছে তাদেরকে খুব বেশি ডিটেলসে আমি এটাতে না বলে জাস্ট একটা আইডিয়া দিয়ে যাই। এখানে পেয়ারের কয়েকটা ক্যাটাগরি থাকে। একটা হচ্ছে আপনার যদি আপনি ইন্ডিভিজুয়ালি যদি অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে 2টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে 189। আপনারা যদি অনলাইনে সার্চ করেন, সবাইকে বলবো আপনারা এটা এই বিষয়গুলো নিয়ে একটু অনলাইনে সার্চ করতে পারেন। 189 এটা হচ্ছে একটা স্কিল মাইগ্রেশনের একটা পাথওয়ে। দেন 190 এগুলো হচ্ছে আপনি যদি জাস্ট এটা আপনি অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন ওয়েবসাইটে যে আপনার যেটা আমরা হোম অ্যাফেয়ার্স ওয়েবসাইট বলে, যেটা হোম অ্যাফেয়ার্স এর যে ওয়েবসাইট আছে অস্ট্রেলিয়ার, সেখানে গিয়ে আপনি 189 স্কিল মাইগ্রেশন যেটা আছে এটা দেখতে পারেন। 190 যে স্কিল ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন যে রুলস গুলো আছে সেটা দেখতে পারেন। এটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়ালি। আর আপনার আরেকটা যেটা আছে রিজিওনালের যে এরিয়ার কথা আমরা শুরুতেই বলেছিলাম, যে আপনি যখন রিজিয়ন সিলেক্ট করবেন, আপনি কি মেট্রোপলিটন সিটিতে আসবেন নাকি আপনার রিজিওনাল এরিয়াগুলোতে যাবেন। এটা আর রিজিওনালে যাওয়ার একটা সুবিধাটা হচ্ছে 491 বলে একটা ভিসা ক্যাটাগরি আছে, যে 491 ভিসা ক্যাটাগরি শুধুমাত্র রিজিওনাল এরিয়াগুলোর জন্যই তৈরি করা। আপনি যদি রিজিওনাল এরিয়াতে বসবাস করেন এবং ওখানে জব করেন আপনার রিলেভেন্ট ফিল্ডে, তখন আপনি 491 ভিসার জন্য এলিজিবল হয়ে যাবেন। এবং এই 491 বলেন, 189, 190 এই যে ভিসা ক্যাটাগরির কথা আমি বললাম, এই প্রত্যেকটাই হচ্ছে পয়েন্ট বেসড ভিসা ক্যাটাগরি। প্রত্যেকটাতে আপনার কিছু কিছু পয়েন্ট থাকে। আপনি অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছেন, তার জন্য আপনি কিছু পয়েন্ট পাবেন। আপনি অস্ট্রেলিয়াতে জব এক্সপিরিয়েন্স থাকলে সেটার জন্য কিছু পয়েন্ট পাবেন। আপনার আইএলটিএস এর স্কোরের জন্য কিছু পয়েন্ট পাবেন। আপনার কোন রিজিয়নে আছেন সেটার জন্য পয়েন্ট পাবেন। আপনি অনেক ক্যাটাগরি, অনেক কিছু স্কিল অ্যাসেসমেন্ট থাকে, সেগুলোর জন্য কিছু পয়েন্ট পাবেন। তো এই প্রত্যেকটা হচ্ছে পয়েন্ট বেসড ক্যাটাগরির কথা বললাম আমি। এগুলোর থ্রুতেই আসলে আমরা পরবর্তীতে পার্মানেন্ট রেসিডেন্সির দিকে আগাই, এই একটা স্টুডেন্টস এখানে পড়াশোনা শেষ করার পরে। সো এটা নিয়ে আমি আসলে এখন ডিটেলসে বলবো না, শুধুমাত্র এই হালকা একটা আইডিয়া আপনাদেরকে দিলাম। আরো কিছু আছে যেটা হচ্ছে আপনার এমপ্লয়ি স্পন্সর্ড, মানে আপনার পড়াশোনা শেষ করার পরে আপনি এখানে জব করা শুরু করলেন এবং এই সময় আপনার যে এমপ্লয়ার সেই এমপ্লয়ার আপনাকে স্পন্সর করবে আপনার কাজের দক্ষতা দেখে, আপনার স্কিল দেখে সে আপনাকে স্পন্সর করতে পারে। এখানে 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে 186 এমপ্লয়ার স্পন্সর্ড ভিসা, আর একটা হচ্ছে আপনার 482 স্কিল শর্টেজ, যেটা আমরা ভিসা বলে থাকি, যেখানে যেই স্কিল গুলোতে অস্ট্রেলিয়াতে এখনো প্রপার আপনার লোকের অভাব আছে, সেই স্কিলগুলোর জন্য তারা 482 ভিসা ক্যাটাগরি চালু করেছে। সো এগুলোতে কিছু রিসেন্টলি কিছু চেঞ্জ আসবে, খুব লাইক একদম কারেন্ট, এখনো চলছে, এই চেঞ্জগুলো এখনো চলছে, যার কারণে এগুলোতে ডিটেলসে আমরা এখন না যাই, কারণ কিছু চেঞ্জ আসতে পারে। সো ওগুলো নিয়ে আমরা তখন আপডেট আমরা হয়তো দিতে পারি। বাট যদি আমি যারা আসতে এখানে মানে অ্যাসপিয়ার করছে এখন, যাদের মধ্যে অ্যাসপিরেশনটা আছে, যারা অস্ট্রেলিয়াতে আসবে, তাদেরকে আমি বলবো যে আপনারা যখন আপনাদের কোর্স সিলেকশনটা করবেন, তখন অস্ট্রেলিয়ার যে হোম অ্যাফেয়ার্স এর ওয়েবসাইট আছে, এখানে আপনার স্কিলড অকুপেশন লিস্ট নামে একটা লিস্ট আছে। খুব ভালো করে এটা আপনারা শুনে রাখেন, স্কিলড অকুপেশন লিস্ট, এই নামে আপনারা একটা লিস্ট পাবেন অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে। এই অকুপেশন লিস্টে আপনারা দেখতে পারবেন যে তারা এখন বর্তমানে অস্ট্রেলিয়াতে কোন কোন স্কিলের লোকজনের প্রয়োজন। তাহলে
সেইখান থেকে আপনারা আপনাদের স্কিল সেট গুলোকে বাছাই করে আপনারা আপনাদের কোর্স সিলেকশন বলেন, আপনাদের স্টাডি পাথওয়ে বলেন, এটা আপনারা সিলেক্ট করতে পারবেন। আপনাদের জন্য এটা সহজ হয়ে যাবে। আর আপনারা যদি এটাকে অ্যাক্সেস করতে আপনাদের যদি খুব মনে হয় যে না আমরা এটা অ্যাক্সেস করতে একটু অসুবিধা ফিল করছি বা আমরা এটা নিয়েও একটু গাইডেন্স চাচ্ছি, এই স্কিল অকুপেশন লিস্ট গুলো কিভাবে ইউজ করব বা এটা দেখে কিভাবে সিলেক্ট করব, এটার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আছি। আপনারা আমাদের ঢাকা অফিসে যেতে পারেন, যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা সরাসরি আমাদের সিডনি অফিসে যারা আমরা কাজ করছি তাদের সাথে আপনারা অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন। সেই অনলাইনে কনসালটেশন বুক করার জন্য আপনাদেরকে আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে হবে। জি ফয়সাল ভাই, লাস্ট একটা কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন, এরপর আর কোনো কোশ্চেন নাই। সো সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে যেহেতু সবার একটা বড় চিন্তা, যেহেতু অস্ট্রেলিয়াতে একটু হাই বাজেটের ব্যাংক স্টেটমেন্টটা দেখাতে হয়, সো হাই বাজেটের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে, স্টুডেন্টরা আসলে কি পরিমাণ ব্যাংক স্টেটমেন্টটা প্রিপেয়ার করতে হবে, কত সময়ের জন্য এবং কিভাবে কি, যদি একটু হালকা করে বলতেন। আচ্ছা, 1 জুলাই 2025 থেকে এই ব্যাংক স্টেটমেন্টের যে অ্যামাউন্টটা, এটার মধ্যে কিছুটা চেঞ্জ এসেছে। আমি যদি একটু ছোট করে বলি, এখানে আপনাকে 1 বছরের টিউশন ফি, আপনি যে কোর্সে আসছেন সেই অফার লেটারে তো আপনার লেখা থাকবে যে আপনার 1 ইয়ারের টিউশন ফি কত। আপনি যখনই আপনি অফার লেটারটা পাবেন তখনই আপনার অফার লেটারে লেখা থাকবে আপনার 1 বছরের টিউশন ফি কত। তো আপনাকে মিনিমাম সেই 1 বছরের টিউশন ফি প্লাস হচ্ছে আপনার 1 বছরের লিভিং কস্ট এবং প্লাস আপনার যে ট্রাভেল কস্ট এবং মিসেলেনিয়াস কিছু কস্টের জন্য কিছু অ্যামাউন্ট আপনাকে দেখাতে হবে। সো আমি যদি রিসেন্ট আপডেটের কথাটা বলি, আমাকে একটু সময় দেন। এই 1 জুলাই আমাদের এখানে একটা নতুন চেঞ্জ এসেছে এই লিভিং কস্টের মধ্যে, which is আমার কাছে আমি যতটুকু দেখেছি হোম অ্যাফেয়ার্স এর ওয়েবসাইটে around $29,710 এটা একজন স্টুডেন্টের জন্য। আপনারা যদি মনে করেন যে আপনি একা আসবেন তাহলে $29,710 এটা হচ্ছে আপনার লিভিং কস্ট ফর 1 ইয়ার। সো আপনারা হিসাবটা একটু সহজ, খুব সহজ। $29,710 প্লাস আপনার যে 1 বছরের টিউশন ফি প্লাস আপনার প্লেন ফেয়ার প্লাস মিসেলেনিয়াস আপনি ধরেন $2,000। এটা হচ্ছে, আমি যত ডলারের কথা বলছি সবগুলো কিন্তু অস্ট্রেলিয়ান ডলারে বলছি। সো এইটা হচ্ছে আপনাদের মিনিমাম আমাদের ব্যাংকের যে স্টেটমেন্ট এটার জন্য রিকোয়ার্ড। ঠিক আছে, এটা যদি আপনি স্পাউস সহ আসেন বা আপনার যদি কোনো ছেলে মেয়ে বা একজন ছেলে বা একজন মেয়ে বা দুইটা ছেলে মেয়ে এভাবে যদি আপনার ফুল ফ্যামিলি সহ যদি আসতে চান, সেক্ষেত্রেও আমি এটা একটা আপনাদেরকে বলে রাখি, আপনার স্পাউসের জন্য এডিশনাল $10,394 $10,394 Australian dollar for your spouse, and for each child additional $4,449 এটা আপনাকে অ্যাড করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সো ওভারঅল তাহলে আমি যদি বলি তাহলে এই টাকাটা কিভাবে দেখাতে হয়, মানে এফডিআর সেভিংস বা এরকম কিছু? আচ্ছা, এটা আপনার এফডিআর এ থাকতে পারে, এটা আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে, এটা আপনার একটা অ্যাকাউন্টে না থেকে, এটা ধরেন আপনার মা আপনাকে কিছুটা হেল্প করলো, আপনার বাবা আপনাকে কিছুটা হেল্প করলো, অথবা আপনার বোন আপনাকে কিছুটা হেল্প করলো, আপনার ভাই আপনাকে কিছুটা হেল্প করলো, বা এরকম, মানে আমরা প্রেফার করি যে 2জনের বেশি যেন আপনার না হয়, এটা প্রেফারেবল সবসময়। যে আপনাকে যারা স্পন্সর করবে এই অ্যামাউন্ট, এই নাম্বার অফ পিপল যেন 2জনের বেশি না হয়, এটা সবসময় প্রেফার করা হয়। আর যদি আপনারা অ্যাজ এ ফ্যামিলি আসেন, হাজব্যান্ড ওয়াইফ আসতে চাচ্ছেন বাচ্চা সহ, ইন দ্যাট কেস অনেক সময় দেখা যায় যে আপনার হয়তোবা নিজেদের পক্ষে সমস্ত টাকাটা শো করা পসিবল হয়ে ওঠে না, সেক্ষেত্রে হয়তোবা আপনার ফাদার ইন ল আপনাকে হয়তোবা শো করতে পারে আপনার স্পন্সর হিসেবে।
সে গ্যারান্টর হতে পারে, আপনার নিজের বাবা আপনার গ্যারান্টর হতে পারে। সো এইভাবে আমরা এই ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো রেডি করি। আসলে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো একটু ক্রিটিক্যাল, অনেক সময় অনেকের জন্য এই ডকুমেন্টস গুলো অ্যারেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আমি আবারও বলছি, সেই এটার জন্য যদি আপনারা পার্সোনালাইজ কনসালটেশন চান, সেই জন্য অবশ্যই আমাদের ঢাকা অফিসে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা যদি অনলাইন কনসালটেশন চান সিডনি অফিস থেকে সরাসরি, সেটারও সুযোগ আছে। ঢাকা অফিসের সাথে যোগাযোগ করলে আমি আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন। ওকে ফয়সাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আসলে আপনি অনেকগুলো টপিক আসলে ইন ডিটেইলসে বলেছেন। আশা করি আমাদের স্টুডেন্টদের এই ব্যাপারগুলো অনেক হেল্প করবে। এবং সো আমাদের স্টুডেন্টদের জন্য যদি আপনার কোনো ছোট্ট মেসেজ থাকে। আচ্ছা, আমি মনে হয় আমি একটু বলি। আমাদের এখানে একজন হয়তোবা কমেন্ট করেছিলেন, রাসেল আহমেদ নামে, ওনার এইচএসসি 25, উনি কি ফেব্রুয়ারি ইনটেকে আপনার পসিবল কিনা? আমাদের এইচএসসি 25 এর রেজাল্ট তো মনে হয় এখনো হয়নি। না, এইচএসসি 25 তো কেবল শেষ হলো, এটা তো এখনো রেজাল্ট হয়নি। যদি রাসেল আহমেদ ভাই, আপনাকে বলবো, আপনার যদি আইএলটিএস কমপ্লিট করা থাকে এবং যদি আপনার রেজাল্ট নভেম্বরের আগে আপনি পেয়ে যান, তাহলে অবশ্যই আপনি ফেব্রুয়ারি ইনটেকে জয়েন করতে পারবেন বা আপনার জন্য এলিজিবল হয়ে যাবে। আমরা আশা করি আপনার ব্যাংক স্টেটমেন্টটা যদি আপনার রেডি থাকে, আপনার সমস্ত ডকুমেন্টস গুলো যদি রেডি থাকে, আপনার আইএলটিএস রেডি থাকে, তাহলে নভেম্বরের আগেই আপনাকে ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে হবে এবং তাহলে আপনি ফেব্রুয়ারি ইনটেকে আপনার জন্য পসিবল হয়ে দাঁড়াবে। আদারওয়াইজ এটা একটু টাফ হয়ে যাবে। ওকে স্যার, আপনি আসলে যদি আমাদের স্টুডেন্টের জন্য কিছু দুটো কথা বলতেন ছোট করে, লাস্ট মেসেজ। আচ্ছা, আমি যেটা বলি যে অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং করা বা অস্ট্রেলিয়াতে অ্যাজ এ স্টুডেন্ট আসা, এটা খুব কঠিন কিছু না, খুব সহজ বিষয়। আমি আগেও বলছিলাম এটা কঠিন কিছু না। এটা শুরু থেকে শেষ পর্যন্ত, আমি আসলে এখানে একটা গাইডলাইন আসলে দেওয়া উচিত। আপনি একটু সুযোগ দিয়েছেন, আমি একটু কিছু সময় নিয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জানাতে আপনাদেরকে বলি। এটা আপনার যদি জেনুইন পেপার থাকে, আপনার যদি জেনুইন এক্সপ্লেনেশন থাকে, in that case it's really easy to come to Australia for studying abroad. আমি শুরু থেকেই বলি খুবই ইজি আপনার স্টেপ গুলো। আপনি ইউনিভার্সিটি আমাদের অফিসে আসলেন, আপনি আপনার প্রেফার্ড সাবজেক্ট বলে গেলেন, আপনার প্রেফার্ড লোকেশন বা সিটি বলে গেলেন। যদি এটাও না বলতে পারেন, আপনার যদি কনসালটেশন দরকার হয়, আপনি আমাদের সাথে কনসালটেশন নেন, আমরা আপনাকে গাইড করব আপনার সিটি সিলেকশনের ক্ষেত্রে, ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে, কোর্স সিলেকশনের ক্ষেত্রে। এই তিনটা যদি ফাইনালাইজ হয়ে যায়, আমরা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিচ্ছি আপনার জন্য। ইউনিভার্সিটি থেকে অফার লেটার চলে আসবে, আশা করা যায় যে খুব বেশি হলে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আমরা এখান থেকে একটা অফার লেটার অ্যাকসেপ্ট করতে পারি। এটা ভ্যারি করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, অনেক ক্ষেত্রে এটা অনেক আগেও চলে আসে। তো ইউনিভার্সিটি অফার লেটার যখন চলে আসবে, অফার লেটার ক্রাইটেরিয়া যেগুলো থাকবে সেটা আপনি মিট করলেন। আপনাকে জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স হিসেবে এইটা প্রুফ করার জন্য আপনাকে ইউনিভার্সিটিতে কিছু ডকুমেন্টস দিতে হয়, সেগুলো আপনি দিবেন। আপনি এটা ক্লিয়ার করার পরে, অফার লেটার কন্ডিশনগুলো ক্লিয়ার করার পরে, আপনি যখন ইউনিভার্সিটিকে অফার অ্যাকসেপ্ট করার জন্য পে করে দিবেন, আর পে করার পরে আপনি ভিসার জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। আর ভিসার জন্য আমরা যেটা বললাম, খুব বেশি কিছু লাগছে না। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলো, আপনার আইডেন্টিফিকেশন ডকুমেন্টস গুলো, আপনার লাস্ট যে পড়াশোনাগুলো করেছেন বা জব করেছেন, এইগুলো ডকুমেন্টস, দ্যাটস ইট। এগুলো দিয়ে আমরা আপনার ভিসা লঞ্চ করে দিতে পারবো। সো এখানে কমপ্লিকেটেড কিছুই নেই, খুবই সহজ স্টেপগুলো। আপনার ডকুমেন্টস রেডি করা থাকলে আপনার জন্য এই কোনো চিন্তাই করতে হবে না, সমস্ত কিছু আমরা দেখব। আপনার এসওপি লেখা থেকে শুরু করে সবকিছুতে আমরা গাইড করব আপনাকে। অনেকে স্টুডেন্টের একটা প্রশ্ন থাকে, এটা মনে হয় এসওপি নিয়ে অনেক প্রশ্ন থাকে যে আমরা এসওপি নিয়ে কি, হ্যাঁ আমরা এসওপি তে কি করব। আসলে দেখেন, প্রত্যেকের জীবন আলাদা। আমি যদি বলি যে ভাই আমি আপনার এসওপিটা লিখে দিব,
আমি তো আপনার লাইফের স্টোরি জানি না। তাহলে আমি যদি আপনার এসওপিটা লিখে দেই, এটা কিন্তু জেনুইন হবে না। এটা যারা আমি হয়তো বা একটা ফরম্যাটের মধ্যে আমার ফরম্যাট থাকতেই পারে, এক একটা মানুষের এক একটা ফরম্যাট থাকে এসওপি লেখার। তা আমি আমার ফরম্যাটে হয়তো বা আপনার এসওপিটা লিখে দিব, সেক্ষেত্রে কিন্তু আমি ধর যদি 10টা স্টুডেন্টের লিখে দেই, ওই 10টা স্টুডেন্টের মধ্যে অ্যাটলিস্ট 5টা স্টুডেন্টের এসওপি তো একই ফরম্যাটে হয়ে যাবে, তাই না? এরকম অনেকেই করে, এসওপি লিখে দেওয়ার একটা বিজনেস আছে আমি জানি, এবং অনেক স্টুডেন্ট এই এসওপি লিখে দেওয়ার বিজনেসের ট্র্যাপে পড়ে যায়। এসওপি লিখে নেয়, টাকার বিনিময়ে এসওপি লিখে নিচ্ছে, এই করছে সেই করছে। তো এইটা আসলে আমি বলবো যে এই এই ট্র্যাপে না পড়ে আপনারা প্রত্যেকে অ্যাকচুয়ালি আপনাদের নিজেদের লাইফ অনুযায়ী যেটা ট্রু সেটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেন আপনার এসওপিতে। আমরা হয়তো বা আপনাকে গাইডলাইন দিতে পারি, আপনার এসওপি কে মডিফাই করতে পারি, এটার জন্য হেল্প করতে পারি, বাট আমরা সবসময় প্রেফার করি আমাদের প্রত্যেকটা যারা আমাদের সাথে কাজ করতে আসেন, যত স্টুডেন্টরা যারা আছেন, আমরা সবসময় এটাই বলি যে আপনি আপনার লাইফের স্টোরিটা আপনি আপনার এসওপিতে তুলে ধরবেন, আমরা হয়তো আপনাকে গাইডলাইন দিতে পারবো। এটাই আসলে হওয়া উচিত, কারণ আপনার লাইফের স্টোরি আমরা জানবো না, আপনার কিভাবে আপনার লাইফের গোলটা কিভাবে আপনি অ্যাচিভ করবেন, আপনার এইম কি, এটা আসলে আমাদের পক্ষে জানা সম্ভব না। আমরা যদি এটা আপনার লিখে দিই তাহলে এটা একটা গদবাধা যেই আপনার ফরম্যাট, সেই ফরম্যাটে পড়ে যাবে। সো ওটা খুব একটা প্রেজেন্টেবল হবে না আমাদের ভিসা অফিসারের কাছে, যেটা ফেক মনে হবে। এখন তো সবাই আবার চ্যাট জিপিটি ইউজ করে শর্টকাট, এবং ধরা খায়। আচ্ছা, আমি বলি যে চ্যাট জিপিটি যদি ইউজ করেন, এথিক্যালি ইউজ করেন। আমরা শুধু চ্যাট জিপিটি না, যে কোনো এআই আপনি ইউজ করেন, এথিক্যালি ইউজ করেন। এথিক্যাল ইউজটা বলতে আপনি চ্যাট জিপিটি থেকে আপনি বললেন যে রাইট মি এসওপি, আর এসওপি যেটা চলে আসলো সেটাই আপনি তুলে দিয়ে দিলেন, কপি পেস্ট করে দিয়ে দিলেন, এটা না। এটা হওয়া উচিত আপনি এথিক্যালি ইউজ করবেন, আপনি আপনার মতো করে মডিফাই করে নেবেন। অবশ্যই আপনার যতটুকু এখানে বর্তমানে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি গুলোতেও কিন্তু আপনার চ্যাট জিপিটি কে তারা একসেপ্ট করছে অ্যাজ এ, যেটা বললাম এথিক্যাল ইউজটাকে তারা একসেপ্ট করছে। সো ওটা কনসার্ন না, ওটা হতেই পারে, অনেকে ইউজ করতে পারে, এটা স্বাভাবিক, তাদের হেল্পের জন্য এটা করতে পারে। আরেকটা বিষয় যেটা, যে ফেক ডকুমেন্টেশন থেকে সবসময় অ্যাভয়েড করবেন। অনেক সময় আমরা চিন্তা করি যে আমরা স্টুডেন্ট লোন নিয়ে যদি আমরা ভিসা অ্যাপ্লাই করি তাহলে আমাদের মনে ভিসা হবে কিনা। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট বা ভিসা অফিসাররা স্টুডেন্ট লোন অ্যাকসেপ্ট করে। আমি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা যদি বলি, ইন্ডিয়া থেকে যত স্টুডেন্ট আসে তার 50% স্টুডেন্ট বা 60% স্টুডেন্ট ইন্ডিয়ার যে কোনো একটা ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিয়ে তারপরে আপনার অস্ট্রেলিয়াতে পড়তে আসে। সো অনেক স্টুডেন্ট এটা চিন্তা করে যে আমি ব্যাংক থেকে স্টুডেন্ট লোন নিয়ে পড়তে আসছি, এটা এই কাগজগুলো দেখালে কি আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, এই টেনশনটা বা এই চিন্তাটা আপনার মাথা থেকে দূর করে দেন। এটা বলবো যে এটা একটা ভালো প্র্যাকটিস। আপনি আপনার গভর্নমেন্ট বা আপনার দেশের প্রতিষ্ঠান আপনাকে উচ্চশিক্ষার জন্য হেল্প করছে, এটা একটা ভালো প্র্যাকটিস। আমাদের দেশে যদিও এই প্র্যাকটিসটা খুব বেশি প্রচলিত না, বাট আমি মনে করি এই প্র্যাকটিসটা আরো বেশি প্রচলন হওয়া উচিত। সো আপনি ফেক ডকুমেন্টেশন চাইতে আমি বলবো যে যতটুকু আছে আপনার বা যে কোনো ভাবে যেই লিগ্যাল ওয়েতে আপনার ডকুমেন্টেশন তৈরি করা সম্ভব সেটা করেন। আপনি যদি কোনো ফেক ডকুমেন্টেশন না প্রোভাইড করেন, আপনার জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার জেনুইন টেম্পোরারি এন্ট্রান্স হয়ে থাকেন, আপনার ভিসা কেন রিজেকশন আসবে, আপনার ভিসা কেন রিজেকশন হবে? আমার কাছে এটার কোনো এক্সপ্লেনেশন থাকে না যে কেন ভিসা রিজেকশন আসবে। তো এই স্টেপগুলো খুবই ইজি, খুব সিম্পল, অনেক বেশি কমপ্লিকেটেড না। আমেরিকাতে বলেন যে এরকম আপনার 1 বছরের ওয়েটিং পিরিয়ড থাকে এখন, যে শুধুমাত্র ভিসা ইন্টারভিউর জন্য 1 বছর ওয়েট করতে হয়। বিষয়টা এখানে এরকম না। আপনার ডকুমেন্টস জমা দিবেন, হয়তোবা আপনি আমিও এমনও জানি যে উইদিন 10 মিনিটস ভিসা পেয়ে গিয়েছে। সমস্ত ডকুমেন্টস তার পারফেক্ট ছিল। এখানে এখন এআই এর ইউজ তো হোম অ্যাফেয়ার্সও করছে। তার ডকুমেন্টেশন যখন এআই এর থ্রুতেই সবকিছু পারফেক্ট চলে আসছে, কোনো কিছুতে আর তাদেরকে হস্তক্ষেপ করতে হয়নি, হিউম্যান যে টাচ সেটা দরকার হয়নি, তারা 10 মিনিটের ভিতরে তাদের ভিসা অ্যাকসেপ্ট করে চলে আসছে। এরকমও হয়। সো আপনার ডকুমেন্টেশন সব পারফেক্ট থাকলে
আপনার ভিসা রিজেকশন আসার কোনো কারণ নেই। তো এই শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো সময় যে কোনো হেল্প আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে পারি, আমাদের রয়্যাল প্যাসিফিক এডুকেশন থেকে আপনারা পাবেন। শুধুমাত্র ঢাকা অফিস থেকে না, আপনারা আমাদের সরাসরি এই অস্ট্রেলিয়ার সিডনি থেকে আপনারা আমাদের এই সার্ভিসগুলো পেয়ে যাবেন। আপনারা আমাদের ওয়েবসাইটের থ্রুতে বা আমাদের ফেসবুক পেজের থ্রুতে আমাদের অস্ট্রেলিয়ার অফিসের অ্যাড্রেসও পেয়ে যাবেন, বা যোগাযোগ করার যে উপায় সেটাও পেয়ে যাবেন। তবে আমি বলবো আপনাদেরকে আপনারা সরাসরি আমাদের ঢাকা অফিসটাকে ভিজিট করেন। আপনারা যদি ঢাকা অফিস ভিজিট করেন তাদের থ্রুতেই আপনারা আমাদেরকে পেয়ে যাবেন। যদি আপনার এডিশনাল কোনো কনসালটেশন দরকার হয় বা কোনো ইনফরমেশন দরকার হয়, তাদের থ্রুতে আমাদেরকে আপনারা খুব সহজে অ্যাক্সেস করতে পারবেন। জি ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আসলে আপনি অনেক সময় দিয়েছেন, অনেক রাতে আসলে এত ব্যস্ততার মধ্যে আসলে স্টুডেন্টকে অনেকগুলো ইনফরমেশন দিয়ে হেল্প করছেন। সো আসলে বেসিক্যালি আমরা রয়্যাল প্যাসিফিক এডুকেশন সকল স্টুডেন্টকে অনুরোধ করব যারা আরো ইন ডিটেলস জানতে চায় বা যারা আরো অনেক ইনকোয়ারি আছে, আরো নিজেদের এলিজিবিলিটি চেক করা থেকে শুরু করে সবকিছু জানতে চায়, তারা আমাদের বনানীতে, যারা ঢাকা থেকে, আমাদের বনানী অফিস আছে বনানীতে, এবং 8 নম্বর রোড 61 নাম্বার বাসা, 61 নাম্বার বাসা। এবং ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে আমাদের ফোন নাম্বার দিয়ে দিবে, এবং আমাদের এই ফুল লাইভের একটা রেকর্ড আমাদের ফেসবুকে ইনশাআল্লাহ আগামীকালকে আপলোড হয়ে যাবে। তো সেখান থেকে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, চাইলে আমাদের এক্সপার্ট কাউন্সিলিং টিমের সাথে কথা বলতে পারবে। এবং ডেফিনেটলি আমাদের তো সিডনিতে এক্সপার্ট টিম আছেই, যেটা আমাদের ফয়সাল স্যার বললো, ওনারা তো সিডনি অফিস থেকে সরাসরি আমাদের ওখানকার অপারেশন মনিটরিং কে হেল্প করে, সো ওনারাও হেল্প করবে, কোনো সমস্যা নেই। তো ফয়সাল স্যার খুবই ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং ইনশাআল্লাহ আপনার সাথে এরকম আমাদের আরো কয়েকটা সেশন হবে, স্টুডেন্টদের বিভিন্ন প্রবলেম নিয়ে কথা বলবো আমরা। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ। না ধন্যবাদ আপনাকেও। আমার যদি কনসালটেশন বা কোনো কথায় যদি আপনাদের উপকার হয়, আমি এই রাত 2টা হোক বা 3টা হোক, এটা সমস্যা নাই। আমি ঠান্ডার মধ্যে দরকার হলে ওভারকোট পরেও আমি আপনাদেরকে হেল্প করার জন্য আছি। জি ধন্যবাদ। ঠিক আছে, ওকে। তো আমরা আজকের মতো লাইভটাকে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।